Assalamu alaikum, my dear boys and girls. Welcome back to my online English class, English second paper, grammar. My today's topic is bhar, and I have designed this class for the students who are smarters. Dear student, you know that verb is very important. As a listener, as a reader, as a speaker, as a writer, we have to use verbs. So, we should know verbs very well. That's why I have prepared the class on verb a little exceptionally for the smarter ones. Okay, dear student, I would like to welcome you all to my online English class. Welcome to you all. Now I am going to start my class. Dear student, you can see a sentence, isn't it? What is the sentence? I slept a sound sleep, and the verb slept is underlined. Now, I would like to know from you what kind of verb the word slept is. Can you guess? Number A, transitive verb. Number B, cognate verb. Dear student, there are two alternative answer. You have to choose the right one. Transitive verb, cognate verb. Transitive verb মানে যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। কগনেট ভার্ব। Okay, dear student, I would like to give the answer. Answer is B. That means the verb slept here has been used as a cognate verb because cognate verb অর্থ হচ্ছে যে সমজাতীয় ক্রিয়া, মানে সমধাতুস ক্রিয়া, সমজাতীয় ক্রিয়া। I would like to give an explanation. What is cognate verb? যে বাক্যের ভার্ব এবং অবজেক্ট একই অর্থ প্রকাশ করে বা সম অর্থ প্রকাশ করে, বা যে ভার্ব এবং অবজেক্টের উৎপত্তি একই শব্দ থেকে, ওই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব এবং ওই অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? আই উড লাইক টু গিভ অ্যানাদার এক্সাম্পল। এখানে স্লেপ্ট ভার্ব হচ্ছে, স্লেপ্টটা হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হচ্ছে এ সাউন্ড স্লিপ, মানে আমি এক গভীর ঘুম ঘুমিয়েছিলাম। আমি কেমন ঘুম ঘুমিয়েছিলাম? গভীর ঘুম। তার মানে অবজেক্টও স্লিপ, আবার ভার্বও কি স্লিপের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে আর কি। তার মানে ভার্ব এবং অবজেক্ট কি একই রকমের অর্থ প্রকাশ করে,
এবং এক জাতীয় শব্দ থেকে তাদের উৎপত্তি। এই জন্য এখানে ভার্বটাকে বলা হবে কগনেট ভার্ব এবং অবজেক্টটাকে বলা হবে কগনেট অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? আই উড লাইক টু গিভ অ্যানাদার এক্সাম্পল। সাপোজ আমরা যদি বলি হি ফট আ গুড ফাইট, সে ভালো একটা যুদ্ধ করেছিল। হি ফট আ গুড ফাইট, তার মানে ফাইটের ফার্স্ট ফর্ম ফট, অবজেক্ট হচ্ছে আবার কি এ গুড ফাইট। দ্যাট মিনস অবজেক্ট হচ্ছে ফাইট, আবার ভার্ব হচ্ছে কি ফাইটের ফার্স্ট ফর্ম ফট। সো একই শব্দ থেকে কি উৎপত্তি এবং প্রায় একই অর্থ প্রকাশ করে। এই জন্য এখানে ফট শব্দটা কী হবে? কগনেট ভার্ব হবে। এখন আই উড লাইক টু গিভ অ্যানাদার এক্সাম্পল। হি ড্রিমড আ সুইট ড্রিম, মানে সে একটি মধুর স্বপ্ন দেখেছিল। এ ড্রিম ভার্বের ফার্স্ট ফর্ম ড্রিমড হয়েছে, আবার অবজেক্ট হচ্ছে এ সুইট ড্রিম, মানে যে বাক্যের ভার্ব এবং অবজেক্ট এক জাতীয় শব্দ থেকে উৎপত্তি হয়েছে, ওই রকম ভার্বকে বলা হয় কগনেট ভার্ব এবং ওই অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট ওয়ান। ক্যান ইউ সি আ সেন্টেন্স? Number 2, birds fly in the sky and the verb fly is underlined. Now I would like to show the option. Number A, causative verb. Number B, intransitive verb. Causative verb মানে হচ্ছে যখন কর্তা অন্যকে দিয়ে কোনো কাজ করাতে চায়, নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাতে চায়, তখন কজেটিভ ভার্বের ব্যবহার হয়। তার মানে প্রযোজক ক্রিয়া। এই ক্রিয়া আরেকটি ক্রিয়া সংগঠিত হতে কী করে? সাহায্য করে। এই ক্ষেত্রে কজেটিভ ভার্বের কর্তা নিজে কোনো কাজ করে না, অন্যের কৃতকর্মের ফল ভোগ করে। ইজ ইট ক্লিয়ার? পজিটিভ ভার্বের যে সাবজেক্ট থাকে, এই সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, কিন্তু সে অন্যের কৃতকর্মের ফল ভোগ করে। পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব মানে ট্রানজিটিভের বিপরীত, অকর্মক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না, অবজেক্ট থাকে না। মাই ডিয়ার স্টুডেন্ট, হুইচ ওয়ান ইজ দ্য আনসার? এখানে প্লাই ভার্ব আছে, প্লাই ভার্বের পরে এটা তো পজিটিভ তো নয়ই। কেন নয়? বার্ডস প্লাই, পাখিরা উড়ে, পাখিরা নিজেরা উঠতেছে, তার মানে এটা পজিটিভ হওয়ার প্রশ্নই ওঠে না। তার মানে অবজেক্ট নাই। কোথায় উড়ে? আকাশে। তো আকাশে একটি জায়গা, এটা তো কী হতে পারে না? অবজেক্ট হতে পারে না। অবজেক্ট শুড বি নাউন or noun equivalent. It's a place. So এখানে প্লাই ভার্বের কোনো কি নেই, অবজেক্ট নেই। That's why this is intransitive verb. Okay, I would like to show you the answer. The answer is B, and the verb ply here intransitive verb. Next, number 3, the boys fly kites. এই বাক্যেও প্লাই শব্দটিকে আন্ডারলাইন করা হয়েছে এবং আমাদেরকে দুটি অপশন দেওয়া হয়েছে। নাম্বার এ পজিটিভ ভার্ব, নাম্বার বি ইনট্রানজিটিভ ভার্বস। হুইচ ওয়ান ইজ কারেক্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, ইতিমধ্যেই পজিটিভ ভার্ব সম্পর্কে বলা হয়েছে, ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে বলা হয়েছে। দি বয় প্লাই কাইটস, দি বয়েস প্লাই কাইটস, বালকগুলো ঘুড়ি উড়ায়। তে দেখো, সাবজেক্ট প্লাই ভার্বের সাবজেক্ট দি বয়েস, বালকগুলি উড়ায়। বালকরা কি নিজে উড়ে নাকি গুড়িগুলোকে উড়াচ্ছে? তার মানে যদিও দি বয়েস সাবজেক্ট, কিন্তু
এই প্লাই কাজটা, উড়া কাজটা কিন্তু বালকরা করতেছে না, করতেছে কে? কাইটস। তার মানে বয় নিজে কাজ না করে, প্লাই কাজটা বয় নিজে না করে কাইটকে দিয়ে করাচ্ছে। তার মানে এখানে প্লাই বার্বটা কি বার্ব? পজিটিভ বার্ব, ইজন্ট ইট? কারণ এখানে বয় কি নিজে উঠতেছে নাকি গুড়িকে দিয়ে উড়ানো কাজটা করাচ্ছে? গুড়িকে দিয়ে করাচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ causative verb. Okay, now I would like to give the answer. Answer A, causative verb. My dear student, I would like to give some more example of causative verb. Suppose যদি বলা হয় she boils eggs, she boils eggs মানে তিনি বা সে ডিম সিদ্ধ করে। যদি সাবজেক্ট, যদিও এখানে she, কিন্তু সিদ্ধ করা কাজটা, সিদ্ধ হওয়া কিন্তু কাজটা কিন্তু ব্যক্তি হচ্ছে না, হচ্ছে ডিমে। তার মানে কাজটা, সিদ্ধ হওয়া কাজটা হচ্ছে ডিম, আর এই ডিম সিদ্ধ হওয়ার যে ফলটা, কৃতকর্মটা ভোগ করবে সিয়ে। তার মানে ডিমে অন্যকে দিয়ে, আর এই সি অন্যকে দিয়ে কাজটি করে নিচ্ছে। তার মানে এখানে বয়েলটাও কি পজিটিভ ভার্ব। যদি বলা হয় আই ওয়াক, আমি হাঁটি, এখানে ওয়াক ভার্বটা নন পজিটিভ ভার্ব। আবার একই ভার্ব যদি বলা হয় দি মাদার ওয়াক্স দ্য চাইল্ড, দি মাদার ওয়াক্স দ্য চাইল্ড, এখানে কিন্তু এই ওয়াক ভার্বটা পজিটিভ ভার্ব, কিন্তু প্রথম বাক্যে ব্যক্তি নিজে হাঁটে, এই জন্য এটা নন পজিটিভ ছিল। কিন্তু দ্বিতীয় বাক্য বলতেছে যে দি মাদার ওয়াক্স দ্য চাইল্ড, মা শিশুটিকে হাঁটায়। তা হাঁটা কাজটা কে করতেছে? মায়ে করতেছে না মা শিশুকে দিয়ে করাচ্ছে? তার মানে দেয়ার আর মেনি ভার্বস হুইচ ক্যান বি ইউজড বোথ অ্যাজ পজিটিভ অ্যান্ড নন পজিটিভ। যেমন ফ্লাই, বার্ডস ফ্লাই, এখানে ফ্লাইটা নন পজিটিভ, কিন্তু যখন বলা হয় বয়েস ফ্লাই কাইটস, তখন কিন্তু পজিটিভ। I would like to give more example, some other message about causative verb. My dear students, there are some verbs which can be used both as causative and non-causative, but the rest of the verbs cannot be used both as causative and non-causative. The verbs that cannot be used as causative, we use make, get, have, let। যে ভার্বগুলি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না, এই সকল ভার্বকে পজিটিভ ভার্বের শক্তি দেওয়ার জন্য, পজিটিভ ভার্বের অর্থ প্রকাশ করার জন্য আমরা কিছু ভার্বের সাহায্য নিই, যেমন মেক, গেট, লেট, হ্যাভ, এসব ভার্ব ব্যবহার করে আমরা পজিটিভ এর অর্থ প্রকাশ করি। যে সকল ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না, ওই সকল ভার্বকে পজিটিভের ভাব প্রকাশ করার জন্য, অর্থ প্রকাশ করার জন্য আমরা মেক, গেট, হ্যাভ, লেট এসব ভার্বের কি সাহায্য নিই। যেমন আমি যদি বলি আমি আমার ছোটো বোনকে দিয়ে আমার জামা কাপড় ধোয়াই বা ধৌত করি, তার মানে আই মেক মাই ইয়াঙ্গার গার্লস ওয়াশ মাই clothes. I make my younger sister wash my clothes. তার মানে আমি আমার কাপড়গুলো নিজে না ধুয়ে অন্যকে ধোয়াই। তাহলে ওয়াশ ভার্বটার মধ্যে কি নাই? এই পজিটিভে পাওয়ার নাই, এই জন্য আমরা কি আনলাম? মেক ভার্ব আনলাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট ওয়ান। Rice sells sheep. Rice sells sheep. The verb sells is underlined. Now there are two options. The first one is transitive verb and the second one is quasi-passive verb. Quasi-passive verb.
ওকে ডিয়ার স্টুডেন্ট, কিছু ট্রানজিটিভ ভার্ব আকারে অ্যাক্টিভ হলো, অর্থের দিক থেকে এগুলো প্যাসিভ থাকে, এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলো আকারে অ্যাক্টিভ হলো, এগুলা অর্থের দিক থেকে কি প্যাসিভ হিসাবে কি হয়, ব্যবহার হয়, এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। যেমন রাইস সেল শিপ, এখানে চাল কোনোদিন চালকে বিক্রি করতে পারে না, এটা ব্যবহার হয়েছে অ্যাক্টিভের মতো, কিন্তু এটা আসলে প্যাসিভের অর্থ প্রকাশ করে। কোয়াসি মানে হচ্ছে অর্ধেক, মানে এটা অর্ধেক অ্যাক্টিভ, অর্ধেক কি প্যাসিভ। ইজ ইট ক্লিয়ার? রাইস সেলস শিপ, চাল সস্তায় বিক্রি হয়, এটা দেখতে এটা অ্যাক্টিভ, কিন্তু এটার অর্থটা অনেকটা প্যাসিভ, এই জন্য এটাকে বলা হয় কি কোয়াসি প্যাসিভ। এই জন্য এটাকে কী বলা হয়, কোয়াসি প্যাসিভ। যেমন রোজেস স্মেল সুইট, তার মানে গোলাপের গ্রান মিষ্টি, গোলাপের গন্ধ নেওয়াটা কি মিষ্টি, তো গোলাপের গন্ধ তো গোলাপের নিজে নেয় না, মানুষে নেয়, তার মানে এটা দেখতে অ্যাক্টিভ, কিন্তু এটার অর্থটা কি প্যাসিভ। Then rice sells sheep. Which one may be the correct answer? Quasi passive. Okay. The answer is B. Okay, dear student, now I would like to move to the next one. We made him president. The word made is underlined, and there are two options. The first one is practitive verb and the second one is causative verb. Dear student, practitive verb হচ্ছে যে ভার্বগুলির অবজেক্টের পরে আরেকটি নাউন না আনলে অবজেক্টের অর্থ প্রকাশিত হয় না, অবজেক্ট তার অর্থকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারে না, ওই বাক্যের ভার্বগুলিকে বলা হয় প্যাক্টিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্টের পরে আরও একটি শব্দ বা আরেকটি নাউন জাতীয় না আনলে অবজেক্টের পরিচয় কি পায় না, প্রকাশ পায় না, ওই ভার্বটাকে বলা হয় প্যাক্টিটিভ ভার্ব। যেমন এখানে আছে উই মেড হিম প্রেসিডেন্ট, তার মানে আমরা তাকে প্রেসিডেন্ট সভাপতি বানাইলাম। প্রেসিডেন্ট কথাটা যদি না আনা হয় তাহলে হিমের পরিচয়টা প্রকাশ পাচ্ছে না, এই জন্য এখানে মেড ভার্বটা কি প্যাক্টিটিভ ভার্ব। ওকে ডিয়ার স্টুডেন্ট, the answer is A, that means practitive verb. Now next one, it rains every day, and the word rain verb is the verb rain is underlined, and there are two options, transitive verb and intransitive verb. Transitive verb and impersonal verb. Transitive verb and impersonal verb. Which may be the correct one, my dear student? Can you guess? Dear student, কিছু ভার্ব আছে যারা অনির্দিষ্ট সাবজেক্ট হিসেবে প্রনাউন ইটকে থার্ড পারসন সিঙ্গুলার সাথে ব্যবহার করা হয়। কিছু ভার্ব আছে যারা অনির্দিষ্ট সাবজেক্ট হিসেবে প্রনাউন ইটকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ব্যবহার করা হয়, ওই
ভার্বগুলিকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। যেমন আমরা যদি বলি ইট স্নোস ইন উইন্টার, মানে শীতের সময় শিশির পড়ে। যদি বলা হয় ইট হ্যাপেন্স এভরিডে, এখানে হ্যাপেন্স ভার্বটাও কি ইমপার্সোনাল ভার্ব। ইট সিমস টু মি, আমার কাছে মনে হয়। অর্থাৎ এমন কিছু ভার্ব আছে যেগুলি প্রোনাউন ইটকে সাবজেক্ট হিসাবে কী করে গ্রহণ করে, এগুলি হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। অব্যক্তিক সাবজেক্ট যে গ্রহণ করে এগুলোকে বলা হয়, এই ভার্বগুলিকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্ব। Okay, dear student, now I would like to give the answer. Answer is B, impersonal verb. Impersonal verb. My dear student, today we have discussed causative verb, non-causative verb, practicative verb, impersonal verb, quasi-passive verb, transitive verb, intransitive verb. We have to know it better, because in different competitive exam you will be asked to answer such kind of question. So it's very important. I hope you will give importance on this class, on this lesson, and practice it more and more. Now I would like to thank you all to join the class, and see you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.